তরি নিঃশব্দে কাঁদছে। পাশে আইমান শুয়ে রয়েছে, কপালের উপর এক হাত রেখে। তার চোখ জোড়া বন্ধ ঘুমানোর চেষ্টা চালাচ্ছে। তরির দিকে ফিরেও তাকালো না সে। মাত্র 2 বছরের সাংসারিক জীবনে এত আত্মতৃপ্তি কোথা থেকে ভরিয়ে দিয়েছে মন, আইমান জানে না। শুধু জানে নিজেকে বন্দি মনে হয়, ভালো লাগে না কিছু, তরিকেও না। তরির কান্না আইমানের কাছে নাটক বই কি কিছুই নয়। তরির কান্নাটা রোজকার। প্রতিদিন আইমানের কোনো না কোনো অবহেলার তার বুকে ভাঙে। এই যেমন আজকে রাতের ঘটনা ধরা যাক। আইমান অফিস থেকে ফিরে এলো 11টায়। বাসার সবাই খেয়ে নিলেও তরি খায়নি। আইমান এলে একসঙ্গে খেয়ে বাসায় আরমান চোখ রাঙিয়ে ধমকা সুরে বলে উঠল, কে বলেছে আমার জন্য অপেক্ষা করতে? আমি বলেছি একবারও? নাটক যত্ত সব। তরি একটু জবাব দেয়নি। এক লোকমা ভাতও এরপর আর মুখে ওঠেনি। কতক্ষণ নিঃশব্দে ভাত নিয়ে নাড়াচাড়া করে একসময় উঠে গেছে তরি। আইমান দেখেও দেখেনি, সে তার মতো খেয়ে নিয়েছে। পেটের ক্ষুধা চাপিয়ে রেখে অন্যের জন্য বসে থাকা শ্রে বোকামি বই কি আর কিছুই নয় কি। বোকা আইমান, সে কি জানে তরি কিসের টানে তার জন্য অপেক্ষা করে? একসময় আপন মনে উঠে বাথরুমে যায় তরি, চোখে মুখে পানির ঝাপটা দিয়ে চোখে চোখ বোঝে। সেই অলক্ষণে অবাধ্য মনটি ছুটে যায় অতীতের স্মৃতিপাতায়। আইমান দেখতে এসেছিল পূর্ণিমা রাতে। সন্ধ্যার পর থেকেই ভরা জ্যোৎস্না। ছাতিম রঙের একটা কাতান শাড়ির ষোড়শী কৈশোরী সাজতে চেয়েছিল যুবতী নারীর নাই। গ্রামীণ এলাকায় এসএসসি পাশ করা মেয়ের অনেক লেখাপড়া করে ফেলেছে, এটাই ভাবে সকলে। তরির বাবা মাও এই মতের অমিল ছিল না। তরিক তাই দ্রুত বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। ঢাকা থেকে আগমন পাত্রের লম্বা চড়া মাশাল্লাহ, পাত্রের মায়ের আচরণ সুন্দর। এক বোন বাদে সাতকুলে আর কেউই নেই। শাশুড়ি ননদ, আমার স্বামী, ছোট্ট সংসার সুখী হবে তরির মা। সেই চিন্তাভাবনা থেকে আইমানের সঙ্গে তরির বিবাহ দেওয়া। বয়সের দিক থেকে বেশ ভালোই দূরত্ব দুইজনের মাঝে, প্রায় 8 বছরের। কিন্তু শারীরিক দিক থেকে তরি একটুও দূরত্বে রাখিনি আইমান। এমন এক রাত ছিল না যেদিন ছোট্ট তরিকে সুখের দোয়ারে ভাসিয়ে নিয়ে যায়নি আইমান। সংসার এবং সুখের স্বামীর খেদমত বুঝতে দেওয়াই 1.5 বছর পার হয়ে গেছে এতদিনে। এখন যখন আইমানের মায়াজারে আরও ফেসে গিয়েছে তরি, ঠিক তখনই আইমানকে অচেনা লাগতে শুরু করছে ভীষণ। মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যখন তার চোখের পানি দেখলে আইমান কেঁদে ফেলতো পুরুষ হয়ে। আজ তরি কাঁদলেও আইমান পাত্তা দেয় না। 2 দিন আগে তরি অন্তরের বেদনায় ঝরঝর করে কাঁদছিল একলা একাকী বারান্দায়। আইমান সবেমাত্র রাতের খাবার খেয়ে ঘরে এসছে। বারান্দায় পা রাখতেই গামছা নেবার উদ্দেশ্যে আইমানের উপস্থিত টের পেয়ে দ্রুত কান্না থামায় তরি। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ জোড়া মুছে নিয়ে হাসি হাসি মুখ করে তাকায় ভ্রুচুরকি কুচকে থাকা আইমানের দিকে। তরি জানতে চায়, কিছু প্রয়োজন? উত্তর আইমান বলে, তোমার এসব নাটক থেকে মুক্তির প্রয়োজন তরি। তোমাকে বিয়ে করার জন্য জীবনের সবচেয়ে বড় ভুল। কিছু থেকে কিছু হলেই কান্নাকাটি। আর তোমাকে কিছু বলাও যায় না বাবা। এমন বিহেভ করো যেন ঘরের সতীন নিয়ে এসছি যত সব। গামছা না নেই বারান্দা ত্যাগ করে আইমান। ঠায় দাঁড়িয়ে রয় তরি, চোখগুলো ছলছল করে। আবারও ঠোঁটের কোনায় একচিলতে হাসি। মনে মনেই বলে, সতী নিয়ে এলেও অবাক হব না এখন। আপনাকে বড্ড অচেনা লাগে আইমান। সকাল সকাল উঠে পড়েছ বৌমা? হালিমা বেগমের কথার প্রত্যুত্তরে তরি মুচকি হাসি প্রদান করল। সে আটা মাখতে ব্যস্ত। 6:30 বাজতে ঘড়ির কাটায়। আইমান 7টায় উঠে পড়বে। 8টার ভেতরে নাস্তা খেয়ে বেরিয়ে পড়বে আপন কাজের উদ্দেশ্যে। তার আগেই নাস্তা তৈরি করার প্রয়োজন। সারা রাত এমনিতেও ঘুম হয়নি তার। এপার ওপাশ করেই ওপাশ ফিরেছে। আইমানের বুকে ওম পেতে খুব ইচ্ছে করছিল তরির, কিন্তু সাহস হয়নি ওকে ছোঁয়ার। দেখা যাতে মাঝরাতে চিৎকার করে উঠবে। কি দরকার? কতক্ষণ বারান্দাতে দাঁড়িয়েছিল তরি। একটা সময় ছিল যখন আলো জ্বালানো থাকার পরও একা একা রুমে থাকতে ভয়কে কুকড়ে যেত তরি। আর আজ একা একা অন্ধকারে ঘন্টা পর ঘন্টা সময় কাটায়। মরে গেলেও মাটির তলায় একাই থাকতে হবে। অন্ধকারে ভয় পাওয়ার কী প্রয়োজন? বরং এখন থেকেই অভ্যাসের করা যাক, নইলে কবরের ভেতরে একা থাকলেই কষ্ট হবে যে খুব। বিভা ঘুমাচ্ছে। হালিমা বেগম বিভার গালে আলতো করে চড় মারলেন। বিভা লাফিয়ে জেগে উঠে বসল। কি মা, প্রতিদিন সকালে এভাবে উঠাও কেন? আর্তনাদের স্বরে বলল বিভা। হালিমা বেগম ধমকা সুরে বললেন, ঘরে আরও একটা মেয়ে আছে আমার। সে সকাল 6টায় উঠে নাস্তা বানাই, আর তুই 9টার আগে উঠতে পারিস না? মাত্র 7টাও বাজে নাই, এখনই উঠে করবোটা কি? প্লিজ মা, 8টায় উঠে পড়ব। যাও, এখন একটু ঘুমাতে দাও, দয়া করো। ঘড়িতে চোখ বুলিয়ে আবার শুয়ে পড়ল বিভা। হালিমা বেগমও তার পাশেই শুয়ে রইলেন বেশ কিছুক্ষণ। আজকে সোনালির আসার কথা। সোনালি তার ছোট বোন সোনালি ও তার মেয়ে সানা আসবে আজকে। খুব কাছে থাকে তারা, প্রায় এসে গল্প করে চলে যান। একটা সময় ছিল যখন সানার জন্য আইমানকে বেছে নিয়েছিল সোনালি। হালিমা বেগমেরও এই বিয়েতে আপত্তি ছিল না কোনো, কিন্তু এরপর এমন কিছু কারণ ঘটেছে যার কারণে সানার সঙ্গে আইমানের বিয়েটা হয়ে ওঠেনি। তা নিয়ে একবিন্দু আফসোস নেই হালিমা বেগমের। তরি গ্রামের মেয়ে হলেও বেশ সুশৃঙ্খল।
আদব কায়দা জানে, কাজেও পটু। তার মতো বউ পেয়ে হালিমা বেগম সত্যি মন থেকে খুশি। আয়মান ঘুম থেকে ওঠার পর এক দফা চিল্লাচিল্লি সারল তরির সঙ্গে। রাগারাগির কারণ তরি কেন তাকে ডেকে তোলেনি, অথচ কিছুদিন আগে ঘুম থেকে ওঠানোর জন্য বারংবার ডাকার ফলে একগাদা বকার সঙ্গে একটা থাপ্পড় খেয়েছিল তরি আয়মানের হাতে। তারপর থেকে ভুলেও সে আয়মানে ডাকতে যায়নি। আয়মান নিজেকে ফোনে অ্যালার্ম দিয়ে রাখে, সময় মতো উঠে পড়ে। আজকে যে অ্যালার্মের শব্দ শুনে উঠতে পারবে না তা তো তরি জানতো না। সে রান্নাঘরে ব্যস্ত ছিল। বিক্ষিপ্ত মেজাজ নিয়ে গোসল সেরে ড্রয়িং রুমের বসে আছে আয়মান। রুটির প্লেটটা সরিয়ে রাখে। কটমট করে চোখে তরির দিকে তাকাতে তরি দাঁত দিয়ে জিভ কাটে। দৌড়ে রান্নাঘরে গিয়ে পরোটার প্লেটটা নিয়ে আসে। আয়মান রুটি খায় না। তরি সব আনতে গিয়ে পরোটাটা প্লেটে আনতে ভুলে গিয়েছিল। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। টুকটাক কিছু কথা চলাচালির পর আয়মান খাওয়া শেষ করে নিজের ঘরের দিকে গেল। তরি টেবিল ছিল। আয়মান ডেকে বলল, ঘরে আসো। দূর দূর বুক নিয়ে ঘরে পা রাখলে তরি। কিছু বলবেন? কিচ্ছু বলবার জন্যই তো ডাকলাম না কি? ধমকে চড়ে কেঁপে উঠল তরি। মৃদু শ্বাস বেরিয়ে এলো নাতিশীতোষ্ণ পথ ভেদ করে। আয়মান রাগ নিয়ে বলল, তুমি কি আশা করো সারাদিন কামলা দিয়ে এসে রাতের বেলায় তোমার ফোঁস শুনবো, তারপর তোমার রাগ ভাঙাতে যাব? তোমাকে মানতে হবে। তরি মাথাটা নিচু করেই বলল, আমি কিছুই আশা করি না, বিশ্বাস করুন। শুধু চাই আপনি আমার সাথে ভালো আচরণ করুন, সুন্দর ব্যবহার করুন, একদম আগের মতো। আপনি এতটা পাল্টে গেছেন কেন? আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি? আর পাল্টে আমি যাইনি, তুমি গেছো। তোমাকে আদর দিতাম, মাথায় তুলে ফেলেছি। অ্যাকচুয়ালি আমার মতো সকাল টু সন্ধ্যা কামলা দিয়ে তোমার নিজেরও আচরণ মানুষের মতো থাকতে হতো না। আসলে দোষ তোমার না, তোমার বয়সের। এই বয়সে মেয়েরা প্রায়োরিটি চাই বেশি। এরা হয় বিশ্বে ন্যাকা। তুমিও তাই, ন্যাকামি আর আহ্লাদি। শোনো, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি কি করব জানি না। যদি আমার সঙ্গে থাকতে চাও এইসব ফ্যাসফ্যাসালি একদম বন্ধ রাখতে হবে। কি বুঝতে পারছো? মাথা কাত করলো তরি। মুখে কিছুই বলতে পারলো না। স্বামীর কথাতেই তো আহ্লাদ করে মানুষ। মেয়ে মানুষ ন্যাকামি তো স্বামীর সঙ্গে। অথচ আয়মান কী সব বলছে। আয়মান চলে গেল অফিসের উদ্দেশ্যে। তরি বিছানায় ঝিম মেরে বসে রইল খানিকক্ষণ। তার মন খারাপ লাগছে আবারও। কপাল চুল সরাতে গিয়ে চোখে হাত পড়ল। বুঝতে পারলো সে কাঁদছে। নাক টেনে কান্না থামানোর বৃথা চেষ্টা চালালো তরি। উঠে গিয়ে দরজা আটকে দেয়। তোষকের তল থেকে লুকিয়ে থাকে বের করা ডায়েরিটা। একটি ডায়েরিটা আয়মানের। আয়মান কিছুই লেখে না দেখে তরি নিয়েছে নিজের করে। ডায়েরিটার নাম দিয়েছে মন খারাপের ডায়েরি। এখানে তরির সমস্ত মন খারাপের কথা লেখা থাকে। আগে লিখতে হতো না, এখন লিখতে হয়। প্রতিদিনই লেখে। যেসব কথা আয়মান বোঝাতে পারে না বা বলতে পারে না তা এই ডায়েরিতেই লিপিবদ্ধ করে। মনটাকে হালকা করে চেষ্টা করে তরি ডায়েরিতে লিখতে শুরু করলো। প্রিয় আয়মান, আপনাকে এই নিয়ে 22 বারের বার লিখতে বসেছি। আগের 21টি চিঠি জীবন কথনের ন্যায় অবহেলায় এই ডায়েরিতেই লিপিবদ্ধ রয়েছে। কিন্তু আফসোস আমার, আপনি কোনো দিনও সেই চিঠিগুলো পড়তে পারবেন না। আমি চাইও না আপনি পড়ুন। ওগুলো পড়লে মুখলো কোনো জায়গা যে থাকবে না। আপনি জানেন কতটা ক্ষতবিক্ষত আমার চিত্ত? জানেন না। আপনি সবসময় নিজের দিকটাই অনুভব করেন। কখনো আমার জায়গায় এসে অনুভব করার চেষ্টা করলে বুঝতেন আমি দুঃখ লুকিয়ে কী করে হাসতে শিখেছি। বিয়ের পর এত কাল যাবৎ কোনো দিনও একটা দামি উপহার আপনার থেকে পাইনি। বিয়ের নাক ফুলটাও আমার দেওয়া, তবুও সেসব নিয়ে অভিযোগ আফসোস কোনোটিই আমার ছিল না। আমি শুধু আপনাকে চেয়েছি, আপনার ভালোবাসা, আপনার আদর, আপনার সব সুখ দুঃখের ভাগিদার হতে চেয়েছি। প্রথম তো সব ঠিক ছিল, তারপর হঠাৎ কেন এত নির্মল হয়ে গেলেন? আমি জানি না। আমি মন থেকে চাই আমার মৃত্যুর পর এই ডায়েরিটা যেন আপনার হাতে পড়ে। আমি যখন থাকবো না সেই দিন আপনি মুখ থুবড়ে কাঁদেন যেন। ওই উপর থেকে আমি লিখব আর হাসবো মিটিমিটি। আমাকে দেওয়া কষ্টের প্রতিশোধ সেদিন নিব। ভাগে থাকলে কিয়ামতেও আমি আপনাকে চাইব। দয়া করে সেদিন ভালোবাসার বদলে অবহেলা দিয়েন না। তরি দুহাতে মুখ ঢেকে কাঁদছে। বাদে বাদে ঠুকরে ওঠে কান্নার দমকে। ঘরের চারদিকে 4টি দেওয়াল বাঁধে আর কেউ নেই। সে কান্নার সাক্ষী হলো না। খানিক পর বাথরুমে গিয়ে চোখের মুখের পানির ঝাপটা দিয়ে বেরিয়ে আসে তরি। এক মুখে হাসি, দেখলেই বোঝাই যাবে না একটু আগে কেঁদেছে
একাকার হয়ে গেছে এই মেয়েটি। কি নিখুঁত অভিনয়, একদম তৈরি অভাব নেই বাস্তবতার। কয়েকজন জানে সেটা। দরজা খুলে বাইরে বেরোতে হালিমা বেগম প্রশ্নমান ছুড়লেন। তুমি নাস্তা করেছো বৌমা? তরি না খাওয়া সত্ত্বেও মাথা তোলালো। আপনারা খেয়ে নিন, আপনার ছেলের সঙ্গে বসে খেয়ে নিয়েছি। বিভাটা এখনো উঠলো না, ওকে একটু উঠাও তো বৌমা। জি আম্মা, যাচ্ছি। বলে বিভার ঘরে উদ্দেশ্যে পা বাড়ালো তরি। দরজা ভেজানো। আলতো হাতে দরজাটি খুলতেই কারো ফিসফিসানি চাপা স্বর ভেসে এলো তরির কানে। তরি কান খাড়া করে স্পষ্ট বুঝতে পারলো কণ্ঠটি বিভার। কথার তালে তালে কথা বলছে ফোনে। ঠোঁট টিপে হাসছে তরি। অপর পাশের ছেলেটি যে হাসি বুঝতে দেরি হলো না। বিছানায় পাশে দাঁড়িয়ে আচমকা বিভাকে চমকে দিতে কাঁথাটি টেনে নেয় তরি। হালিম বেগম এসছে মনে করে আটকে উঠলেন বিভা। হাতের ফোনটি ছুঁড়ে ফেললো, দড়ি ফুলে ওঠে। বসতেই তরি খিলখিল করে হাসির তরঙ্গ কানে ঢোকে। ইস ভাবি, হার্ট অ্যাটাক করতাম আর একটু হলে। হাসির চোটে চোখের পানি চলে আসে তরির। সাবধান করলাম ভাই, আম্মা আসতো যদি আমার জায়গায়। দরজা আটকে কথা বলো। এই রে, কি বোকা আমি। থ্যাংক ইউ ভাবি। বিভা তরির গাল ছুঁয়ে দেয়। বিনিময়ে মুস্কি হাসে শুয়ে বেরিয়ে আসে তরি। হালিমা বেগমকে বলল, উঠছে না আম্মা, থাক ঘুমাক, ভার্সিটি বন্ধ ওনার, কি করবে উঠে? হালিমা বেগম গজগজ করলেন কতক্ষণ। বিভা ভার্সিটির প্রথম বর্ষের ভর্তি হয়েছে এই বছর। তরি বিভার চাইতে বয়সে ছোট, অথচ সম্পর্কের দিক থেকে বড়। বিবাহ তরিকে ছোট মনে করে না কখনো। তার প্রাপ্য সম্মানটুকু যথাযথভাবেই দেওয়ার চেষ্টা করে সবসময়। তরি লোকমুখে শুনেছে শাশুড়ি ননদ সবসময় বউয়ের পেছনে হাত ধুয়ে লেগেই থাকে। সেই হিসাবে তরির ভাগ্য ভালো। তার শাশুড়ি যেন আরেক মা, ননদ যেন বড় বোন। তরির বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আফসোস স্বামীটা পরিবর্তন হয়ে গেল, নইলে তরি শোকের সংসার দেখে মানুষ জ্বলত। কলিং বেল বাজলে তরির ধ্যান ভাঙল। হালিমা বেগম বললেন, ওরে এসে পড়েছে মনে হয়। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে তরি বোঝে। তারা কপাল কুঁচকে হাসে। এই সানা মেয়েটা একদম সহ্য হয় না। তার চেয়ে 1 বছরের বড় বয়সে, কিন্তু আচরণ খুবই জঘন্য। তার প্রচুর অ্যাটিটিউড, মানুষকে দামই দেয় না। তরি একদিনও ভাবি বলে ডাকিনি, সবসময় নাম ধরে ডাকে। পারতপক্ষে কথা বলা না এমনিতেই, কিন্তু যতক্ষণই বলে খুঁচিয়ে খুঁচিয়ে আইমান এবং তার দাম্পত্য জীবনের ব্যাপারে প্রশ্ন তোলে। প্রথম তরি কিছু মনে করতো না, কিন্তু এখন বোঝে সানা মেয়েটা মনে মনে আইমানকে পছন্দ করেছে। তরি নিশ্চিত এই ব্যাপারে। রাগ হয়ে তার মাঝে মাঝে খুব। দরজা খুলে দিতেই সোনালী বেগমের সালাম দেয় তরি। তারা ভেতর থেকে সানা ঠোঁট সবসময় একটা বিদ্রুপ হাসি থাকে যেন। তরি তার দিকে ফিরেও তাকালো না। নাস্তা সাজাতে সাজাতে রান্নাঘরে চলে এলো। খানিক বাদে সানাও রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। কি খবর তরি ম্যাডাম, ভালো আছেন? তরি কোচকানো কপাল নিয়ে তাকালো, মুখে জোরপূর্বক হাসি ধরেই বলল, হ্যাঁ, তুমি ভালো আছো আপু? কিভাবে ভালো থাকি, আমার আমানত যখন তোমার কাছে। মানে? না কিছু না। আয়মান ভাইয়া কই? অফিসে চলে গেছে। তরি মাথা দুলিয়ে জবাব দিয়ে দিল, মুখে কিছু বলল না। আচ্ছা, আয়মান ভাইয়াকে ফেসবুকে মেসেজ দিলে সিন করে না কেন? তুমি নিশ্চয়ই তাকে বলছো আমার সাথে কথা না বলতে, তাই না? আমি তাকে এসব বলতে যাব কেন? তাহলে আগে আমার সাথে এত কথা বলতো, আর এখন বলে না কেন? আমি তো জানি না, তাকেই জিজ্ঞেস করো। তরির কাছে মন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ভেতরটা খসখস করছে হঠাৎই। আইমান সানার সঙ্গে কী ধরনের কথা বলতো তা জানতে খুব ইচ্ছে হচ্ছে। নিজের ইচ্ছাকে জোরপূর্বক দমানোর চেষ্টা করলো সানার পরিবর্তী কথায়। তরি মাথায় রক্তচক্ষু চলে গেল আসানা। সানা বলল, ভাইয়া চেঞ্জর পুরোপুরি। আগে কত মজা করতো আমার সাথে, এখন আর করে না। আগে আমরা ক্লোজ ছিলাম, ক্লোজ ফ্রেন্ড আর কি। কত ঘুরে বেড়াইছি একসাথে। ভাইয়ার সাথে আমার কত ছবি আছে, দেখবা, এই দেখো। নিজের ফোন থেকে কিছু ছবি বের করে তরির সামনে ধরল সানা। ছবি দুটো স্লাইড করতে সরে যাওয়ার পর তৃতীয় যে ছবিটা এলো, তরির পাড়া মাথা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেল। ছবিটা বেশ আগের, আইমানের চেয়ার আগেই বোঝা যাচ্ছে। আইমান দাঁড়িয়ে আছে জিন্সের পকেটে হাত ঢুকিয়ে, আর তার গলা জড়িয়ে ধরে মুখে মাথা রেখে দাঁড়িয়েছে সানা। এটা প্রতিদিনের ছবিতে আইমানের পাশাপাশি দাঁড়ানো। কোনটায় দুইজনের হাত ধরাধরি। ছবিগুলো বিয়ের আগে হোক, কিন্তু কোন স্ত্রী কি এসব সহ্য করতে পারবে? মন খারাপ হবে না? তরির মন খারাপ হয়ে গেল। সে কিছু বলার আগেই সানা পুনরায় বলল, তুমি আসার পর ভাইয়া আমার থেকে দূরে দূরে থাকে, নিশ্চয়ই তুমি মানা করছো। দেখো আপু, আমি কিছুই বলিনি। তোমাদের কীরকম সম্পর্ক ছিল তাও জানি না। ওনাকে যদি এতই চোখে হারাও তুমি, তাহলে ধরে রাখলে না কেন সারা জীবনের জন্য? আমি তো পরে আসছিলাম, তোমরা তো ছোট থেকে একসাথে। তাহলে এখন আমাকে এসব বলে দেখিয়ে কষ্ট দেওয়ার মানে কি আপু? সানা হেসে দিল।
যেন কোনো মজার ঘটনা ব্যাখ্যা করছে তরি। তোরে নির্লিপ্ত নিঃশ্বাস ফেলে রান্নাঘর ছাড়ার জন্য উদ্যত হলো। ঠিক তখনই সানা বলে উঠল, ভাইয়াকে কল করে আসতে বলো বিকেলের ভিতর। তুমিও বলবা, আমিও বলবো। কার কথা শুনি দেখা যাক। তোরে নিষ্পলক সানার অবজ্ঞা মাখানো মুখ পানে চেয়ে নীরব প্রস্থান করে। খালা শাশুড়ির সামনে নাস্তার আয়োজন করে নিজের ঘরে চলে এলো সে। দরজা ভেজিয়ে ফোন করলো আইমানকে। ফোনটা ধরে একরাশ বিরক্তিমাখা ধমকের স্বরে বলে উঠলেন আইমান, বাসা থেকে আসতে পারলাম না, কল কিসের এখনই? তোরে ঢোক গেলে চোখের পানি দমন করলো। সানার কথা এমনিতেই মন খারাপের চূড়ান্ত, এখন আর আইমানের ধমক খাওয়ার এমনি এমনি। আজকে বিকেলের দিকে বাসায় আসবেন একটু? সাহস করে আবদারখানা পেশ করলো আইমানের নিকট। আবদার রাখা তো দূরের কথা, শটটাও নরম করলো না আইমান। পুনরায় ধমকে বলল, এই তো তোমার বাপের অফিস, যখন এসে চলে আসবো, যত সব রাখি। ফোনটা কাটতেই দীর্ঘশ্বাস সঙ্গে সঙ্গে এক ফোঁটা চোখের জলে গড়িয়ে পড়ল তরির। পেছন থেকে কারোর অট্টহাসি শুনতে পাই। চকিতে চোখ মোছা তরি। সানা ত্রুটির হাসি চলে দিল। নিজের ফোন দিয়ে ফোন করলো আইমানকে। ভাইয়া, আমি সানা। হ্যাঁ, তোমার বাসায় আসছি হ্যাঁ, তোমার বাসায় আসছি আজকে। সন্ধ্যায় চলে যাব, বিকেলে আসবে। কতদিন তোমার সাথে কথা বিকেলে আসবে। কতদিন তোমার সাথে আড্ডা দেওয়া হয় না ভাইয়া। ওপাশ আইমান কী বললো তা শুনেনি। অধীর আগ্রহে তাকিয়ে আছে তরি। থ্যাংক ইউ ভাইয়া বলে মুস্কি হাসির সহিত ফোনটা কান থেকে নামালো সানা। তরির উদ্দেশ্যে এক বুরুচি বলল, আসবে ভাইয়া। আহত হলো তরি। আইমান পুরোপুরিভাবে তার মন ভেঙে দিল আজকে। না, আমি ভাবিনি এতটা তুচ্ছ আমি আপনার কাছে। কি এমন করেছি যার জন্য প্রতিনিয়ত মনটাকে ভেঙে চুরে খান খান করে দিচ্ছেন? ভালোবেসেছি, এটা কি মহাপাপ? আমার কাজিন সুমি আপুর কথা মনে আছে আপনার? ভাইয়া তাকে পাগলের মতো ভালোবাসলেও সুমি আপু পাত্তাই দেয় না। সে চলে নিজের মতন করে। সে কি ভাবলো, কি করলো না করলো, সে ফিরেও তাকায় না। ভাইয়ার মন খারাপের দিনগুলো গাঢ় হয় সুমি আপুর জন্য। সে হালকা হাহাকার করে একটু ভালোবাসা পাওয়ার জন্য, যেখানে আপনি না চাইতেও আমার ভালোবাসা পেয়েছেন। আপনাকে আমি পাগলের চেয়ে বেশি ভালোবাসি আইমান। আপনি কি কোনোদিন বুঝবেন না, নাকি আমার মৃত্যুর অপেক্ষায় আছেন? যেদিন মৃত্যু আমাকে আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে, সেদিন দেখবেন আমি কতটা ভালো থাকতে পারেন। কিভাবে থাকেন আমাকে ছাড়া, দেখব আমি, সত্যি দেখব। কি করো? সানার আচমকা ছুড়ে দেওয়া প্রশ্নের উবু হয়ে সোজা হয়ে বসলো তরি। দরজা না লাগিয়ে সে ডায়েরি খুলে বসছিল যে। লক্ষ্য করে এবার ফাঁকা ঢোক গেলে ডায়েরিটাকে দ্রুত কোলের ভিতরে লুকানোর চেষ্টা করলো। ছলছল চোখে সানার দিকে তাকায়। শীতল অথচ কঠিন স্বরে জবাব দিল, আমি একটু একা থাকতে চাই সানা। কাকে চিঠি লিখো লুকিয়ে লুকিয়ে? ভ্রু নাচায় সানা। এগিয়ে এলো তরির কোলে থাকা ডায়েরিটা শক্ত করে চেপে ধরে। বিদ্যুৎ দৌড়তে উঠে দাঁড়ায় এবং সানা এক প্রকার ধাক্কার সহিত বের করে দেয় রুম থেকে। তোমাকে বললাম না আমি একা থাকবো খানিকক্ষণ? শোনো না কেন কোনো কথা? প্লিজ যাও। কণ্ঠটি দাঁড়িয়ে ঠাস করে লাগিয়ে দিল মুখের উপর। রক্তিম আবার ছড়িয়ে পড়ে সানার চোখে মুখে। হাত মুষ্টিবদ্ধ করে সরে যায় দরজার সামনে দিয়ে। ধপাস করে হেঁটে গিয়ে বসে সোনালী বেগমের পাশে। হালিম বেগম সানার মুখে দেখে বললেন, তাই না? কিছু হয়েছে মা? কিছু না। বলেই বেরিয়ে গেল বিভার ঘরের উদ্দেশ্যে। সোনালী কাঁচুমুচু কণ্ঠে বললেন, কিছু মনে করিস না আপা, ওর ব্যবহারে। হালিমা বেগম কিছুই বললেন না। সানার এইরকম অদ্ভুতপূর্ণ আচরণের জন্যই তাকে পছন্দ হয় না। বিভা হাতে খোপা করছিল। সানা গিয়ে তার বিছানার আয়েশ করে বসল। তোমারই কপাল আপা, ঘুম থেকে উঠো 10টায়। আরও আগেই উঠছি, শুয়েছিলাম। তা আপা, তোমার ভার্সিটি জীবন যাচ্ছে কেমন? ভালো, খুব ভালো। হুম, আচ্ছা আপা, আয়মান ভাইয়ার বিয়ের কত বছর হলো? 2 বছর? এর চাইতে একটু কম। কেন? সারার মিথ্যা দীর্ঘশ্বাস ফেলল। ভাবখানা এমন আয়মানের জন্যই মরে যাচ্ছে যেন। বিভা ভুরু কুচকে তাকালো। সানা পুনরায় আরেকটি গাঢ় শ্বাস ফেলে বলল, এই জন্যেই ভাইয়ার কদর কমে গেছে ভাবির কাছে। ভাইয়াকে রেখে কোথায় কি করে একটু চোখে চোখে রাখো আপা। কি বলছো তুমি? মানে কি? আজকে দেখলাম লুকিয়ে লুকিয়ে কাকে যেন চিঠি লিখছে। আমি দেখতে গেলে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয়, তারপর দরজা আটকে দেয়। তাই আর দেখতে পারিনি। তুমি একটু নজর রাখো, বুঝছো? বিভা জবাব দিল না। আপন মনে কিছু একটা ভেবে বাথরুমে ঢুকে গেল। আয়মান বাড়ি ফিরছে। সোনালি চলে গেলেও সানা রয়ে গেছে। সে রাতে এই বাড়িতেই থাকবে। তরি দুপুরে রান্নার সময় সানা তার ঘরে গিয়ে খুঁজে এসছে, কিন্তু কোথাও ডায়েরি বা চিঠি পায়নি। আয়মানের কানে 20 ডালা হয়ে গেছে সানার। এই অপেক্ষায় তাণ্ডবের। আয়মানের সোফায় বসে টিভি দেখছিল ফ্রেশ হয়ে, আর তখনই সানা এসে এইসব বলল। রিমোট দেখে সোজা বেডরুমে ঢুকে পা বাড়ল আয়মান। তরি বারান্দায় উদাসীনভাবে চেয়ে আসছিল
অন্তর্তীক্ষে পেছন থেকে আইমানের তিরস্কার মাখানো কথার বান ছুটে আসে। প্রেমিকের কথা চিন্তা করছো নাকি? তরি পেছন ফিরে অবাক হয়। কথার মামার তো ধরতে পারো না, অবাক চিত্তে জানতে চাইল। মানে? নাটক? এতদিন এই নাটক করেও স্বাদ মেটেনি, আজ তো ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো তুমি। আমি কি করেছি? তরির গলা কাঁপছে। আইমানকে চেনে সে, এমনি শান্ত, রাগলে ভয়ঙ্কর হয়ে ওঠে, মারধর করতেও পিছপা হয় না। তরি দ্বিতীয় শব্দ উচ্চারণ করার আগেই গালে আইমানের হাতের স্পর্শ পেল। সেকেন্ডে পুরো কান স্তব্ধ হয়ে গেল, একটা রিনঝিন শব্দ সেয়ে গেল পুরো মস্তিষ্কে জুড়ে। আইমান ততক্ষণে ক্যাচ করে ধরেছে তরির হাত, ব্যথায় কমিয়ে উঠল তরি, চোখ ফোটা জল বেরিয়ে এলো। আইমানের দয়া হলো না, আক্রোশে মাখা প্রশ্নে কষ্টে প্রশ্ন করলো, কাকে চিঠি লিখেছিস তুই? কিসের চিঠি? দেখা মাকে। আমি কাউকে কোনো চিঠি লিখি না। এসব কি বলছেন আপনি? আবারও মিথ্যে? তাহলে কি সানা ভুল দেখেছে? ওকে দেখে তুই চিঠি লুকাসনি? সানা থমকে গেল, কান্না তরির বোঝা হয়ে গেছে সব কিছু। আইমান দ্বিতীয় থাপ্পড় মারলে তরি অস্পষ্ট শব্দটি করল না, জমে গেল একদম। অকথ্য ভাষায় গালাগাল করতে গেলে তৃতীয়বার থাপ্পড় দিতে নিলে হাত ধরে ফেললো তরি। আইমান আগুন চোখে তাকালো, সেই দৃষ্টি উপেক্ষা করে ধাক্কা মারলো তরি, সরে দাঁড়ালো নিজেও, কেঁদে উঠলো হাউমাউ করে, বলতে লাগলো অনর্গল করে একের পর এক। আমি ফোন করলে বিরক্ত হন, আর সানা ফোন দিলে দৌড়ে চলে আসেন। আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না, সানার সঙ্গে আড্ডা দিতে খুব ভালো লাগে। সানার সঙ্গে জড়াজড়ি করে ছবি তোলা, সানাকে প্রায়োরিটি দেওয়া, সানার কথায় নিজের স্ত্রীকে অত্যাচার করা। লোকে জানো আপনি কতটা নিকৃষ্ট, কতটা নিচে নেমে গেছেন। আপনাকে কি বলে উপমা দিব বুঝতেছি না। এত গলা বেড়েছে এত ওই প্রেমিকের জন্য? প্রেমিক পুরুষ? আইমানে গলাসার বাড়লে বাড়ির সকলে ছুটে এসে ততক্ষণে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কিছু ব্যক্তিও থেমে দাঁড়িয়েছে, তাকিয়ে আছে ওদের দিকেই। আইমান তরিকে টেনে ঘরের ভিতরে নিয়ে এলো, দরজা আটকে দিলেও পাল্লা ঠেলে হালিমা বেগম, বিভা এবং সানা প্রবেশ করল। সানা ঠোঁট চিরে ত্রুটির হাসি বেরিয়ে এলো, যদিও সে লুকিয়ে চেষ্টা করছে। হালিমা বেগম স্তব্ধ হয়ে তরির গালের দিকে তাকিয়ে আছে, পাশের আঙুলের দাগ লেগে রয়েছে। তিনি অস্থির কণ্ঠে বললেন, এসব কি হচ্ছে? আইমান, তুই ওর গায়ে হাত তুলছিস? ও কি করেছে? তোমার আদরের বৌমা আরেকজনকে ধরেছে, এই জন্যই বলেছিলাম গ্রামের মেয়ের স্বভাব চরিত্র ভালো হয় না। এরা ভেজা বিলাই হয়ে থাকে, অথচ ভেতরটা নোংরা। এই মেয়েও কম না, না জানি কতদিন যাবৎ আমাকে ঠকিয়ে যাচ্ছে। আর সানা হাতে নাতে ধরছে বিধায় জানতে পারলাম। তুমি ভাইয়াকে ওসব বলেছ? বিভা প্রশ্ন করলো সানাকে। সানা কাঁচামুচো কণ্ঠে হ্যাঁ জানালো। বিভা অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। সানার কথাগুলো পুরোটাই হাওয়ায় উড়িয়ে দিয়েছে সে। তরির উপর যথেষ্ট ভরসা এবং বিশ্বাস রাখে বিভা, কিন্তু আইমান স্বামী হয়ে স্ত্রীকে চিনল না। স্ত্রী গায়ে হাত তুলল, যেখানে সানা কি না কি তার আপন কেউই নয়। কি বলছে সানা ওকে? এই সানা, কি দেখেছো তুমি? গর্জে উঠলেন হালিম বেগম। সানার নতমস্তিষ্কে সবটা আবারও বললেন। তরি ঝাঁঝানো কণ্ঠেশ্বরে বলল, তুমি কি দেখেছিলে আমি যে চিঠি লিখছিলাম? ওটা কি চিঠি ছিল? আমি দেখি নাই, কিন্তু কিছু তো লিখেছিল। আর যদি সন্দেহজনক কিছু না থাকতো তাহলে আমাকে ধাক্কা মেরে বের করে দিল কেন? পাল্টা জবাবে বলল সানা। তরি শক্ত চোয়ালে বলল, মানুষের ব্যক্তিগত আরও অনেক কিছুই থাকতে পারে, আর তুমি যেরকম একরোখা, তাই ধাক্কা দিয়ে বের করা ছাড়া উপায় ছিল না। আর শোনো সানা, এভাবে আমাদের ভিতর সন্দেহের বীজ বোনা বন্ধ করো। তোমার নোংরা চাল আমি স্পষ্ট বুঝতে পারছি। তরি চেঁচিয়ে ধমকাতে রাখলো আইমান। তরি থামল না। আমাকে ধমকাচ্ছেন কেন আম্মা? আপনি জানেন এই সানা এখনও ওনাকে পছন্দ করে, আমার থেকে কেড়ে নিতে চাই। আমাকে বলে আমি নাকি ওনার আমানত রেখে দিছি, আর বিয়ের আগে উনি সানার সঙ্গে কিভাবে ছবি তুলতো সেসব দেখায়, দেখিয়ে আমাকে কষ্ট দেয়, আমাকে জ্বালায়, আমার ভিতর ওনাকে নিয়ে সন্দেহ জাগায়। আম্মা আপনি বলুন এখন দোষ কার? এই যুগে ফোন থাকতে কেউ চিঠি লেখে? বলুন আম্মা, আমি কি দোষ করলাম যার কারণে এই থাপ্পড়গুলো গালে পড়ল? সানা দুর্যোগে পড়েছে। তরি যে এভাবে সব ফাঁস করে দিবে বুঝতে পারেনি। তরিকে সিরিয়ালের আভাবলা অসহায় নারীর নায়িকা বিবেচিত করছিল সে, কিন্তু তরি অসহায় নাই, সে সহনশীল অতিমাত্রায়। বিভাকে যে সানা উল্টোপাল্টা কথা বলেছিল তা বিভা বলে দিল। এইবার আইমান নিজের ভুলটা বুঝতে পারল। সানার কথায় এই সেই মারামারি
না করে আগে সবটা ক্লিয়ার করা উচিত ছিল। তরি কাঁদছে। যার সঙ্গে এই বিছানায় ঘুমানো হয় তার জন্য জীবন উৎসর্গ করা, সে কিনা আজ অবিশ্বাস করে গায়ে হাত দিল। আহা পুরুষ! মেয়ের অসহায় ভেবে শারীরিক চাইতো মানসিকভাবেই এই নির্যাতন করো। রোজ হাসরের ময়দানে কোথায় লুকাবে তোমাদের এই চাঁদ মুখখানা? সেদিন কি আল্লাহকে সমস্ত কৃতকর্মের জন্য জবাবদিহিতা করতে হবে না? যেদিন কি আল্লাহ এই অসহায় মেয়েদের হয়ে শাস্তি প্রদান করবেন না? সেদিন কি সব হিসাব নিকাশ দিবেন না? একটু যদি ভাবতে। সমস্ত রাত তরি দুচোখের পাতা এক হলো না। এক প্রকার নিঃশব্দে কেঁদে কেঁদেই কাটল। ভোরের সময় তরি উঠে পড়ল, অজু করে সেজদায় লুটিয়ে পড়ল। মোনাজাতের সময় উচ্চারিত হলো না একটি শব্দ। চোখের জলে ভাসিয়ে দিল গলা, চিবুক, হাতের তালু। আকাশের শুভ্র রং ধীরে ধীরে বাড়তে শুরু করলে নামাজ শেষ করে উঠে দাঁড়ালো তরি। বারান্দায় গিয়ে রেলিংয়ে হেলান দিয়ে হালকা মেঘের নীলাক্ত অন্তরিক্ষে পর্যবেক্ষণ করতে শুরু করলো। ওই দূর নীলাচরের কোথাও না কোথাও আল্লাহ রয়েছেন, নিশ্চয় তাকে দেখছেন, তার কষ্ট দেখছেন, উপলব্ধি করতে পারছেন। তরি অস্পষ্টস্বরে উচ্চারণ করলো, আমাকে মুক্তি দাও মালিক। হালিমা বেগম চিন্তায় চিন্তায় রাতে ঠিকভাবে ঘুমাতে পারেননি। সামান্য কারণে বাঁচাই না করে স্ত্রীর গায়ে হাত তুলল আইমান। এর মানে ওর ভিতরে সম্পর্ক ভালো নেই, মজবুত নেই। অথচ তরি কখনো তা প্রকাশ করেনি। তার চেহারা দেখেও বোঝা যায়নি কিছু। মেয়েটা মনের অন্তরালে সব চাপা দিয়ে দিয়েছে। ওদের ভেতরটা সমস্যা কি সেটা বের করে সমাধান না করলে এই সংসার হবে মৃত। না থাকবে কোনো সুখ, না থাকবে অনুভূতির জোয়ার। দায়িত্বে চাপে পড়ে দুইজনে নীরবে সংসার নাটক করে গেছে, হবে যাবে। হালিমা বেগম চাপল পায়ে উঠে পড়লেন। রান্নাঘরের দিকে এলো, আটা মাখাতে ব্যস্ত তরিকে চোখে পড়ল। হালিমা বেগমের কেন যেন বুকটা ভার হয়ে এলো। এত মিষ্টি একটা লক্ষ্মী মেয়ে, অথচ বুকের ভিতরে পাহাড় সমান কষ্ট বোঝায়। তরিমা, ডাকলেন হালিমা বেগম। তরি সামান্যই চমকে উঠল। পরমুহূর্তে নিজেকে ধাতস্থ করে স্মিত হাস্যে বলল, জি মা। আজ এত সকালে উঠে পড়লে যে? এমনি মা, ঘুম ভেঙে গেল। আজকাল তো সবার 9টা-10টার আগে চোখই খোলে না, আর তুমি রোজ ভোরে ওঠো। সবাই কি এক মা? তা ঠিক। তরি কথা বলতে বলতেই রুটি বেলতে বসল। দুটো রুটি বেলা হলে হালিমা বেগম ভাজতে শুরু করলেন। তরি এবার বলল, আমি পারবো করতে। কিন্তু হালিমা বেগম শুনলেন না। ওদের দুইজনকে চমকে দিয়ে বিবাহ সেই মুঠে রান্নাঘরে এসে উপস্থিত হলো। হালিমা বেগমের হাত থেকে খুন্তি কেড়ে নিয়ে তাকে বিশ্রাম নিতে বলল। হালিমা বেগম গাল ভরে হাসলেন। আজ এত সকাল সকাল উঠলি যে? কি করব, পাশে যেই বান্দরনিকে শোয়াইছ, সারা রাত যদি একটু ঘুমাতে পারি। হাত পা নেড়েচেড়ে আমার ঘুমের 12টা বাজাইছে বারবার। বিভা নাক কোসকাই। তরি শীতল চোখে তাকালো। হালিমা বেগম হঠাৎ অন্যরকম কণ্ঠে বলে উঠলেন, ও আসলে কি চাই আমি বুঝে গেছি। আমি আজকে সোনালীকে ডাকাইছি। থাক আম্মা, ওর জন্য আন্টি অপমানিত হবেন শুধু শুধু। যা হওয়ার হয়ে গেছে, আপনি ওকে বুঝিয়ে দিয়েন। আর অনুমতি দিলে একটা কথা বলতে চাই আম্মা। বলো মা। হালিমা বেগম অনুভূতি দিলেন। তরি একটু রহস্যই বলল, ওকে আর এই বাড়িতে আসতে দিয়েন না। আমাকে দেখলেই ওর উল্টাপাল্টা কথার মেশিন শুরু হয়। আমি চাই না সংসারটা ভাঙুক। আর আপনার ছেলেকেও একটু বলবেন আম্মা, অন্যের কথায় না জেনে শুনে আমার উপর এভাবে রিয়্যাক্ট করা ঠিক হয় নাই। অভ্যেসে পরিণত না হয়ে যায় এই ব্যাপারটা। ওরে বাবা, ওর আব্বা তো খুব ভালো লোক ছিল। কখনো প্রয়োজনে কখনো অপ্রয়োজনে আমার সাথে উঁচু গলায় কথাই বলে নাই। আর ও এই স্বভাব কোত্থেকে পেল? আজ উঠুক, ওর সাথে সত্যি কথা বলা দরকার। বড় হয়ে গেছে ভেবে চুপ থাকতে চেয়েছিলাম, কিন্তু চুপ করে থাকবেন না আম্মা। আর চুপ থাকবেন, কাল অভ্যাসে পরিণত হবে। আমাকে সহ অন্যকে মারতেও দ্বিধা করবে না তখন। হালিমা বেগমের ঠোঁট কামড়ে ধরলেন। বিভা চুপচাপ সব শুনে গেল। মাছ দিয়ে নিচ থেকেও কিছু বলল না। সকলের নাস্তার সময় হালিমা বেগমের সানাকে বললেন, তুমি কাল যেটা করেছো সেটা আমার বোনের কানে আমি নেব না। আমার বোনকে চেনো ভালো করেই, শরীরের মাংস আলাদা করে ফেলবে। সানা ঢোক গিলল, সেই সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সত্যি সোনালী বেগম এসব শুনলে ওর কপালে জাহান্নাম লিখে রাখত। হালিমা বেগম পুনরায় বললেন, কিন্তু তুমি আর এই বাড়িতে আসবে না। আমার বোন আসবে, আমার বোনের জামাই আসবে, তুমি আসবে না। আইমান রুটি শিখতে যাচ্ছিল। মায়ের এমন কথার প্রত্যুত্তরে ওর হাত থেমে গেল। কপালে ভ্রুতুটি কুঁচকে ফেলল। এসব কেমন ধরনের কথা আম্মা? ও আসবে না কেন? ও বাচ্চা মানুষ। ও না হয় ভুলটা করে ফেলেছে,
তাই বলে এই বাড়িতে আসা নিষেধাজ্ঞা জারি করার কোনো মানেই হয় না। বিভা বলল, তোমার বইয়ের চেয়েও বড় বয়সে, আর তুমি বাচ্চা বলো ভাইয়া। আইমান ধমকে লাগলো, চুপ কর তুই, তোকে বড়দের মাঝে কথা বলতে বলি নাই। আর আমার বউকে তো আমি নিয়ে আসি নাই, তোমরা মিলে গলায় ঝুলাইছো। এই বাচ্চা কিসমিসের বউ আনছো দেখা কোনো ম্যাচুরিটি নাই এর মধ্যে। আবেগ আহ্লাদ দিয়ে ভরা। স্বামীর খেদমত শুধু শারীরিকভাবে করলেই হয় না, মানসিকভাবেও করা লাগে, তা বোঝে না। তরির কান ঝাঁঝা করে উঠল, চোখে ভরে হলো মুহূর্তেই। হালিম বেগম নির্বাক চেয়ে চেয়ে রইলেন। রক্তলাল আইমানের খাবারের প্লেট ঠেলে উঠে দাঁড়ালো, চিবি চিবি বলল, তোমার মাথাও খাইছে আমি বুঝতেছি তো। বারংবার বলছিলাম এই গ্রামের মেয়ে, তার উপরে বয়সে ছোট, এর এনো না। আমার একটা স্ট্যাটাস আছে সমাজে। আমাদের অফিসে কলিংরা প্রতিনিয়ত নানান কথা বলে মজা করে। তাদের ওয়াইফরা কত স্মার্ট, কত বিচক্ষণ, কথাবার্তা একটা আলাদা ভাব। আর এই মেয়ে দেখো, কিছু বলতে পারলাম না, এখনই কেঁদে কেটে ভাসানো শুরু করছে। তোরই সত্যি কাচ্ছে। আইমানের এহেন কথায় তার গলার স্বর শুনে আজ পাঁজরগুলো ভাঙতে শুরু করলো এক এক করে। বুকের ভেতরে অন্তদহনের কেউ ছানা মিটমিটে হাসছে। তরি উঠে নিজের ঘরে চলে গেল না খেয়েই। আইমান হৈ হৈ করে উঠল, দেখেছ ওর একটু জেদ নেই, কোনো ভাব নেই, মনে কি বলবে। ওর সাথে আমি সিরিয়াসলি যাচ্ছি না আম্মা, যতদিন যাচ্ছে ওই দিনই আমার অসহ্য লাগছে। এইসব আমার কতদিন চলবে জানি না, বাট আমি মুক্তি চাই, সিরিয়াসলি আমি মুক্তি চাই। আইমান গটগট করে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। রেখে গেল বিস্ময়ে হতবাক হয়ে যাওয়া দুটি মুখ। সানা পুলকিত বোধ করছে, তরিকে এভাবে অপমানিত হতে দেখে ভালো লাগছে। একজন বিবাহিতা নারীর শক্তি তার স্বামী, যেখানে স্বামীর যখন পাশে থাকে না, তখন তার চাইতে ভয়াবহ কষ্ট আর কিছুই হতে পারে না। হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে সানার দিকে চাইতেই চোয়াল শক্ত করে ফেললে বললেন, তোমার নাস্তা হলে বাসায় যাও। সানার চেহারা নিমিষেই মেদু রঙের আভা ছড়িয়ে পড়ল। নাকের পাটা ফুলিয়ে উঠে দাঁড়ালো সে, এবং সেই অবস্থাতেই ফোনটা সঙ্গে নিয়ে বেরিয়ে এলো। বিভা ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে বলল, এসব কি হচ্ছে মা? ভাবির উপর ভাইয়ার এত রাগ, এত আক্রোশ, কি কারণ? জানি না আমি। দায়সারাভাবে জবাব দিলেন তিনি। বিষিয়ে উঠছেন তার মন, দুশ্চিন্তা হয়ে ছেলের বউয়ের সংসারের জন্য। ভালোবাসার দহনকে যারা আবেগ বলে, তাদের আমি পরোয়া করি না। তাদের কপাল থেকে ভালোবাসা মুছে যাক, তারা শূন্যতা বুকে চেপে বেঁচে থাকুক বছরের পর বছর। আমার কমতি আপনাকে কুড়ে কুড়ে খাক একদিন, অভিশাপ দিচ্ছি না, কিন্তু মন থেকে এটাই চাই, আপনার প্রাপ্য একদিন আপনি বুঝুন। সেদিন যেন আমার হাসিতে সূর্য লুকিয়ে পড়ে, আর আপনার চোখের পানিতে সমুদ্র হাবুডুবু খাই। আমি সত্যি আর পারছি না সহ্য করতে, আর না, আপনি শুধু আমাকে মানসিকভাবেই না, শারীরিকভাবেও অসুস্থ করে তুলেছেন। দিন রাত মাথার ব্যথায় নাজেহাল হয়ে থাকি, দিন রাত মাথার ব্যথায় নাজেহাল হয়ে থাকি, বলার উপায় নেই। আপনি বলবেন এটাও নাটক, ড্রামা। আমার অপরাধ, আমি আপনাকে অতি মাত্রায় ভালোবেসেছি, আর তার শাস্তি এসব। মাথা পেতে নিলাম সব। মনে রাখবেন, আমি ভাগ্যের উপর শ্রদ্ধাশীল। এটাও মনে রাখবেন, আমি কিয়ামতে আপনাকে আর চাইব না। আইমান বাসায় ফিরে এলো সন্ধ্যা নামার পরপর। ক্লান্ত জরাজীর্ণ দেহটাকে বিছানায় এলিয়ে দিল ফ্রেশ না হয়ে। কটে আঙুলে চেপে ধরে কপালে দুপাশের রক ফোলাফাচ্ছে। জীবনটা কেমন অসহনীয় হয়ে উঠছে দিনকে দিন। আর আগে মনে হতো বিবাহিত জীবন না জানি কত সুখের, শান্তির। এখন আর তা মনে হয় না। তরিকে বিরক্ত লাগে, অসহ্য লাগে সব কিছুই। স্বামীকে স্বাধীনভাবে জীবনযাপন করতে ইচ্ছে হয়, কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়? অতি কষ্টে দেহটাকে বিছানা থেকে তুলে বাথরুমে ঢুকলো আইমান। চোখ মুখে পানি ঝাপটা দিয়ে বাইরে বেরোতেই মাকে চোখে পড়ল। তরির জন্য মায়ের সঙ্গেও খারাপ আচরণ করে ফেলেছে আজ, যেটাকে ভাবা আইমানকে অনুতপ্ত সে। বিছানায় উপরে রাখা গামছাটা যে মা গুছিয়ে রেখেছে জানে আইমান। স্মিত হাস্যে মুখে মুছে নিয়ে হালিমা বেগমকে ডেকে উঠলেন, মা। হালিম উত্তরে হালিমা বেগম কাটকাট স্বরে বললেন, তোকে অবশেষে মুক্তি দিয়েছে। আইমান কথার মানে বুঝতে পারল না। ভুরুযুগল কুচকে পাল্টা প্রশ্ন ছড়ে, মানে? হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন, জবাবে না দিয়েই বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। আইমান সব জানি, ক্লান্তি যেন এক নিমিষেই চলে গেল। মাথায় এলো তরি কোথায়, আসার পর থেকেই দেখছে না। তবে কি তরি চলে গেছে? একবার দেখতে হচ্ছে ব্যাপারটা। চপল গায়ে পুরো বাড়ি ঘুরলেও কোথাও তরির ছায়াও দেখতে পেল না আইমান। হতাশ চিত্তে বিভার ঘরের দরজার পরপর দুইটি টোকা মারতেই বিভা বলল, দরজা খুল ভাইয়া। আইমান বোধ চমকিত, তুই জানতিস আমি এসছি? তুমি ছাড়া এই মুহূর্তে আর কেই বা আসবে ভাইয়া? নিশ্চিন্তে জানতে এসেছো? নিশ্চয় জানতে এসেছো ভাবি কোথায়?
থমথমে কণ্ঠে নাড়ায় বিভা। আইমান মাথা দোলায়, স্তব্ধ হয়ে বিছানায় গিয়ে বসল। বিভা বুড়োকুটি নাড়িয়ে বলল, ভাবি চলে গেছে কই গেছে? ওনার বাড়িতে। যেহেতু তোমার ওনাকে সহ্য হয় না, তাকে দেখতে পারো না, তাহলে কেন থাকবে? দুপুরের আগেই চলে গেছে। তোরা কেউ আটকালি না? কেন আটকাবো? তুমি তো সংসার করতে চাও না, তাহলে আটকে রেখে করবোটা কি? আইমান জবাব না দিতে পারল না। নির্বাক নয় নিষ্পলক চেয়ে রইল কতক্ষণ। তার চাপা কণ্ঠে বলল, গেছে যখন যাক, ভালোই হলো। আমিও কয়দিন আরামে থাকতে পারবো। বিভা বইয়ের পাতায় চোখ বুলাতে বুলাতে বলল, আজীবনের জন্যই আরামে থাকো ভাইয়া, ভাবি বলেছে, আর আসবে না। আইমান বেশ অবাক হলো, চোখ জোড়া বন্ধ করে বলল, ওহ, এটা বলে গেছে? হ্যাঁ, এটা বলে গেছে। আইমান এক প্রকার টলতে টলতে উঠে দাঁড়ালো এবং নিজের ঘরে চলে এলো। তুই যে এত বড় একটা স্টেপ নিবে আইমান ঘুণাক্ষেরও ভাবেনি। ও চলে যাওয়াই শান্তি পাবে ভেবেছিল, কিন্তু তার বদলে অদ্ভুত অশান্তি শুরু হয়েছে বুকের ভেতর। বিছানায় চোখ গেলে আইমানের বুকটা হু হু করে উঠল। তুই এখন ওই জায়গায় বসে থাকতো, তার দিকে চেয়ে থাকতো একটু ভালোবাসার আশায়। আইমান মাথা নাড়ল। সব তার ভ্রম, এসব কিছুই না। তোরই ঠিক ফিরে আসবে। গিয়েছে যখন ব্যারাক, মন ভালো করে আসুক, আইমানও একটু স্থির হোক। হঠাৎই চলে যাওয়ার এমন লাগছে। বাস্তবের উপর নজর দিলে মন সামলাতে 2 মিনিটও লাগবে না আইমানের। আইমান একটা ভারী নিঃশ্বাস ফেলে বিছানায় এসে বলল, ফোন নিয়ে ফেসবুকে ঢুকলো। অনেকক্ষণ মনোনিবেশ করার চেষ্টা করেও ধরতে পারল না। যখন ভাবছে ফোনটা রেখে দিব, ঠিক তখন একটা মেসেজ এলো। মেসেজটা আইমানের অফিসের কলিংয়ের চৈতি লিখেছে। এ সময় অনলাইনে কি সাহেব? বউ কই? চৈতি সবসময় আইমানকে সাহেব বলেই ডাকে। অন্যদিকে পাত্তা না দিলেও আজ যেন এই সাহেব ডাকাটা খুব বেশি সুইট লাগলো আইমানের কাছে। সে লিখল, বউ রাগ করে বাবার বাড়ি চলে গেছে। বলেন কি? এ তো সর্বনাশের কথা। সত্যি বাপের বাড়ি গেছে তো? আইমান উঠে বসলো। শুয়ে শুয়ে টাইপ করতে সমস্যা হচ্ছে। আর কোথায় যাবে তোরি? ও আছে তো ওর এক জায়গায়। একা গেছে? তাহলে ভালো মতো খোঁজ খবর নিন সাহেব। আজকালকার কারোরই বিশ্বাস নেই। আইমানের কপালে কুঁচকে এলো। প্রসঙ্গটা ভালোই লাগছে না, বিধাই বলল, ছাড়ো তো এইসব। তা তুমি বিয়ে করছো ম্যাডাম? তোমার বিয়েতে ইনভাইট চাই অবশ্যই। বিয়ে? সাহেব, আমি তো আমার জন্য কোনো সাহেব পাচ্ছি না, তাহলে কিভাবে বিয়ে করি? খুঁজলে কি না পাওয়া যায়? মন দিয়ে খোঁজার ম্যাডাম পেয়ে যাবেন। পেয়েছি একজনকে অবশ্য, কিন্তু কিন্তু তাকে পাবো না হয়তো কোনোদিন। সে কখনোই আমার দিকে চোখ তুলে তাকায় না, আমাকে বোঝে না। সে গম্ভীর, সেই সঙ্গে সমান নিষ্ঠুর। একজন বিবাহিত লোককে ভালোবাসা কি মহাপাপ সাহেব? চৈতির এমন মেসেজ পেয়ে হতভম্ব আইমান। স্তব্ধিত হয়ে কী লিখেছে পাঠাবে জবাব খুঁজতে লাগলো। চৈতি কি আকার ইঙ্গিতে তাকে পছন্দ করে? এই বিষয়টি কিছুই বোঝাতে চাইলেই বা কি আইমান বুঝবে কেন? আইমান স্ত্রী আছে, বিবাহিতা সে। আইমান প্রসঙ্গটি মজাদার করার জন্য লিখল, হা, ভালো মজা করতে পারো চৈতি, রাতে খেয়েছো? চৈতি হতাশ হলো। সরাসরি কিছু বলবে আইমানকে কতটা পছন্দ করে তার। যতদূর বোঝা যায় পারিবারিক শিক্ষা নিয়ে আইমান সুখী নয়, তবু কেন বোঝা হয়ে বেড়াচ্ছে। সব ছেড়ে নতুনভাবে জীবন শুরু করার এত বাধা কিসের তার? দীর্ঘশ্বাস বেরিয়ে আসে চৈতির বুক ছেড়ে। উদাস মনে আঙুল চালায়। খেয়েছি, আপনি? খাওয়া হয়নি? বয়সকে? হ্যাঁ। না, কেন? শুনুন, ব্যস্ত আপনি আর একটু কথা বলা যায়? আইমান আবার স্তব্ধ হয়ে গেল। কি লিখবি খুঁজে পেল না। কোনো রকমই লিখল, আমার ডাকছে চৈতি, রাখি এখন, বলে নেট অফ করে দিল। মেয়েটাকে পাত্তা দেওয়া যাবেই না একেবারে। হাউপ করে একটা নিঃশ্বাস ছেড়ে রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে বাইরে পা বাড়ালো আইমান। তরি, সোনালী বেগম নড়বড়ে ডাক দিল। তরি অস্পষ্ট সুরে গোংরানির নাই উচ্চারণ করল, মা। খাবি না মা? তরি মুখ ঘুরিয়ে নিল, কিছু বলল না। তার চোখ জোড়া ফুলে ঢোলাকৃতির নাই ধারণ করছে, চেহারা ফ্যাকাশে। সে ভেবেছিল আইমান একবার হলেও ফোন করবে, তার সঙ্গে রাগারাগি করবে এভাবে চলে আসার কারণে, তাও একা একা। অথচ সামান্য একটা মেসেজ অব দিল না। তরি যে মেসেজ পাঠিয়েছে তাও বোধহয় দেখেনি আইমান। চেনা চেনা মুখগুলো যখন অচেনা হয়ে যায়, তখন যন্ত্রণার সঙ্গে পাল্লা দিয়েও পেরে ওঠা যায় না।
এত কষ্ট, এত মানসিক অশান্তির তরি কখনোই সহ্য করেনি। গ্রামের মেয়ে, বারবার অর্থ সম্পদ তত না থাকলেও কোনোদিনও চিন্তায় জর্জরিত হতে হয়নি তাকে। বিয়ের আগে সোহান মেয়েকে মুখে লোকমা তুলে ভাত খাইয়ে দিত বাবা। সেই আদরের মেয়েকে চোখের নিচে গাঢ় কালি। 20 মিনিটের দূরত্বে স্কুলে যে মেয়ে একা যেতে ভয় পেত, সেই মেয়ে আজ 4টা ঘন্টা জার্নি করে একা বাড়িতে চলে এসেছে। কতটা একাকিত্ব হয়ে পড়লে মানুষ সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। ভাবে কেউ, দেহের মৃত্যু হিসাব রাখা হয়, আত্মার মৃত্যু হিসাব রাখা হয় না কেন? কত প্রশ্ন, উত্তর নেই। সেলিনা বেগম মুখে আঁচল চাপেন, আর কিছু না বলেই বেরিয়ে যান রুম থেকে। তরির চোখে মুখ বেরিয়ে ফোঁটা গড়িয়ে পড়ে। সেই সঙ্গে হঠাৎই মাথার পেছন দিকে তীব্র ব্যথা শুরু হয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে ব্যথা এক প্রকট আকার ধারণ করে হকসিয়ে ওঠে তরি। হাত পায়ে অদ্ভুত কাঁপন অনুভব করে। চিৎকার করে ডেকে ওঠে মা বলে। 2 সেকেন্ডের ব্যবধানে সেলিনা বেগম রুমে এসে দেখলেন তার আদরের ধন মাটিতে লুটিয়ে কাতরাচ্ছে। সেলিনা বেগম চিৎকার করে উঠলেন। বাড়ির পাশে আম গাছ, একটা পেঁচা ঘুমাচ্ছিল। আংশিক চিৎকারে তার ঘুমের ব্যাঘাত ঘটায় সে চেঁচিয়ে উঠল তীক্ষ্ণ স্বরে। কেউই বুঝল না কি পেঁচার এই চেতনার কারণ, কোন আগমনের বিপদের সংকেত। নিগুড় রজনী, একটা চিকন সুর থেমে থেমে কাঁদছে তরির মাথা ধরে। তরি নিশ্চল হাত জোড়া শক্ত করে আঁকড়ে ধরে আছে সেলিনা বেগম। তার চোখ স্তব্ধ শীতল। এখনও বোধগম্য হচ্ছে না 10 মাস 10 দিন পেটে রেখে দুনিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্ম নেওয়ার নারী ছাড়া ধন তার আর নেই। তরি আজ সব কিছু থেকে চিরতরে মুক্তি পেয়েছে। নিষ্ঠুর পৃথিবীর মোহমায়া ছেড়ে সে পাড়ি জমেছে শান্তিময় এক দুনিয়ায়, যেখানে কেউ তাকে অবহেলা করবে না, কেউ তাকে মানসিকভাবে আঘাত দিতে পারবে না, নিজের ভেতরে জমা কষ্টগুলো ব্রেন স্ট্রোক ঘটাতে পারবে না। তার দেহে মৃত্যু বহুত আগেই হয়েছিল, আজ আত্মার মৃত্যু ঘটল। প্রিয় না, প্রিয় না আয়মান সাহেব, আপনি আর আমার প্রিয় নন। প্রিয় শব্দটার গুরুত্ব অনেক, সেই গুরুত্বটুকু আপনাকে আমি দিতে চাই না। ভালোবাসা অপাত্রে দান করেছি, আর কোনো কিছুই আপনার নামে ত্যাগ করতে চাই না। আমি যেন মরে যাই, একমাত্র কাম্য এটাই। উপরওয়ালা যদি সত্যি আমাকে শান্তি দিতে চান, তবে আমার হায়াত কমিয়ে দিক, নিশ্চিত মৃত্যু লিখে দিক আমার এই অনিশ্চিত জীবনে। শুধু আপনিই না, যাবতীয় সব কিছু থেকে সরে গিয়ে একাকী থাকতে চাই আমি। আপনাকে ভালোবেসেছিলাম, শুনুন আবারও বলছি, ভালোবেসেছিলাম, এখন আর বাসি না। আমি এখন একটি মেয়ে যে শত অত্যাচারেও মুখ তুলে জবাব দিতে পারে না। লাথি খেয়েও তার কাছে পড়ে থাকতে হয়। আমার সাহস, শক্তি সবটাই কম ছিল, হয়তোবা আমি কাজে লাগাতে পারিনি। বিনিময়ে কি পেলাম? এক বুক ভালোবাসা ও আশার সহিত যার হাত ধরলাম, সে মাঝ রাস্তা অবধিও আমাকে নিয়ে গেল না। অন্ধকারে যাকে ভেবে বুকে সাহস জোগাতাম, তার কারণে আজ একলা অন্ধকার কবরে শুতে চাই। যাকে বিশ্বাস করতাম বাবা মায়ের পরে, তার কাছে আমার স্থান ছিল সর্বনিম্ন। যার চেহারা আমার স্বস্তি, সে আমাকে দেখতেই চায় না। আমি তরি, আমার মতো আরও কতই না তরি এই দুনিয়াতে ধুকে ধুকে মরছে প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে। আমি তাদের খুঁজে বের করে বলতে চাই, তোমরা ভুল করো না। তোমরা অন্তত সাহস জোগাও, বাঁচো, শ্বাস নাও, আর এই দুনিয়ায় সুন্দর রূপগুলো খুঁজতে থাকো। কিছু একটা করো। মেয়েদের কাজ রান্নাঘরের 4 দেওয়ালের ভিতরেই আবদ্ধ থাকা নয়। মেয়েরা পর্দার সহিত অনেক কিছু করতে পারে। আমি পারিনি, কিন্তু তোমরা করে দেখাও। আমি জানি না আমার এই বার্তা তাদের কাছে কখনো পৌঁছবে কিনা, শুধু এটা জানি এই ডায়েরিটা একদিন না একদিন আপনার কাছে ঠিকই পৌঁছাবে আয়মান। সেদিন শুধু আমি বেঁচে না থাকলেই হলো। দোয়া করি এমনটা আল্লাহর কাছে। আমার মৃত্যুর পর আপনার ছায়াও যেন আমার লাশ দেখতে না পাই। আমাকে শেষ থাকার সৌভাগ্য আপনার না হোক। আমার নিশ্চুপ কবর আপনার জন্য আযাব হোক, যন্ত্রণা হোক। আপনার জীবন থেকে উঠে যাক ভালোবাসা, সম্মান, আত্মবিশ্বাস, অথবা বেঁচে থাকার ইচ্ছেটাই। যে আগুনে আপনি আমাকে পুড়িয়েছেন, সেই আগুনে একদিন আল্লাহ আপনাকে পোড়াক। মনে রাখবেন, আপনার দেওয়া প্রতিটা সূক্ষ্মতম আঘাত আমি মনে রাখব, এবং আপনার দাবি আমি কোনো দিনও ছাড়ব না। মাথার উপরে উজ্জ্বল রোদ,
তরিকে দেখতে আসা মানুষের ভেতরে অনেকের শরীর থেকেই দরদর করে ঘাম ঝরিয়ে ছড়াচ্ছে। সূর্যি মামা, শুধু অনুভূতি নেই তরির পরিবারের মধ্যে। তরির বাবা মা, ভাই বউ সবাই যেন শক্ত মানবে পরিণত হয়েছে, যে যার মতো কাজ করে যাচ্ছে। কারো মুখে বলি নেই, ভাষা নেই, কারোর চেয়ে অশ্রু নেই, স্বস্তি নেই। সেরেনা বেগম কপাল থেকে ঠেসে দিয়ে মেয়ের নিথর দেহের পাশে বসে রয়েছেন। গোসল শেষে সাদাই আলোকিত তরি আর কিছুক্ষণ পরে নামানো হবে 3.5 হাত মাটির তলায়। কি অদ্ভুত এই নিয়ম! কারণ যে মেয়েটা দিনেও একলা ঘরে থাকতে ভয় কাঁপত, সেই মেয়েটা আজ জনম জনমের জন্য ওই অন্ধকার কবরে বাসিন্দা হতে চলেছে। তরির ভাইয়ের বউ নাসিমা ঘরে ঢুকল। অতিথি মহিলার সবাই সেরেনা বেগমকে কান্না করার জন্য অনুরোধ করছেন। তার একমাত্র মেয়ে মারা গিয়েছেন, অথচ সে কাঁদছে না একটুও। এ যে ভয়ঙ্কর কথা! সেরেনা বেগমের কথাতেও কোনো হেলদোল নেই। নাসিমা সবার মাঝ দিয়ে এসে শাশুড়ি পাশে বসে চাপা স্বরে বলল, আম্মা, তোরির জামাই আইছে। এই প্রথম চাপা হুঙ্কারে কণ্ঠ নাড়লেন সেরেনা বেগম। তারে ভিতরে আসতে মানা করো। কি বলতেছেন আম্মা? জামাই তার বুড়ে শেষ দেখা দেখব না? যখন আমার মায়ের জীবন থাকতে ও মরতেছিল তখন কি হ্যাঁ খেয়াল করেছিল? করে নাই। তাহলে এখন আমার মায়ের দেহ দেখা কি লাভ? তারে চইলা যাইতে বলো। হেরমা আর বুইনও আইছে। সেরেনা বেগম 1 সেকেন্ডের সময় চুপ করে থেকে বললেন, তারা আসুক, কিন্তু ছেলে আইতে পারবো না। আপনি যাইবেন না? ভেতরে অনেক মহিলা মানুষ। আপনারে আমার ভেতরে যাইতে নিষেধ করছে। তো? চোখ নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল আইমান। আমাকে নিষেধ করছেন? অবাক কণ্ঠে নিজে নিজেকে প্রশ্ন করলো আইমান। পর মুহূর্তে বলল, আমাকে নিষেধ করছেন মানেটা কি? আমার স্ত্রী, আমি তাকে দেখতে যাব না? না, যাইবেন না। আমার বইনে মাথায় স্ট্রোক কইরা মরছে। হ্যার মৃত্যুর লাইগা আপনি দায়ী। আপনি হ্যারে কষ্ট না দিলে আমার বইনে আজকে 5টা আপনি হ্যারে কষ্ট না দিলে আমার বইনে আজকে 22টা থাকতো। যারে মারছেন হ্যার লাশ দেখা কি করবেন? আইমানের পাশে দাঁড়ানো হালিমা বেগমও বিভাকে উদ্দেশ্য করে নাসিমা বলল। নাসিমার সঙ্গে হালিমা বেগম বিভার ভেতরে প্রবেশ করলো। আইমান শক্ত কাঠের ন্যায় দাঁড়িয়ে রইল উঠানের এক পাশে, কিন্তু শব্দচয়ন বাতাসের ন্যায় কান কুড়াই বাজছে। আমার জন্য চকলেট আনবেন? খুব পছন্দ আমার। আমাকে একটু ভালোবাসলে কি হয়? আপনি এত দেরিতে ফিরেন কেন? জানেন না আপনাকে ছাড়া আমি খেতে বসি না? আমরা কবে ঘুরতে যাব আইমান? কত কথা আবদার ছিল মেয়েটির, আইমান কোনো কোটাই পূরণ করতে পারেনি। ব্যর্থ সে বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ধপ করে বসে পড়ল মাটিতে। এই প্রথম তার অনুভব হচ্ছে বুকের কতখানি জায়গা জুড়ে ছিল তরির নাই। কতটা অবহেলা পেয়েছিল তরি, কতটা ভালোবাসত তাকে, কতটা সুন্দর করতে পারত তাদের জীবন। চোখ জোড়া জ্বালা করছে, ক্রমশ পানি জমে উঠছে। অস্পষ্ট মনিতে সামনে তাকাতেই একদল মানুষের বেরোতে দেখল। তার কাঁধটা খাটে তুলে নিল ইতিমধ্যে। ওই তো তরিকে নিয়ে যাচ্ছে ওরা। আয়মান টলতে টলতে কোনো রকম উঠে দাঁড়ালো। দৌড়ে গিয়ে একবার উল্টে পড়লো, একবার পাপ ভেঙে পড়লো, তবুও থামলো না। ততক্ষণে সবাই বড় রাস্তায় উঠে পড়ছে। আয়মান ভিড়ের মধ্যে দিয়ে তরি খাট ধরা চেয়ে তাকে সরিয়ে দেওয়া হলো। তরি বাবা ও ভাই কোনো ক্রমেই আয়মানকে সহ্য করতে পারছে না। আয়মানের কারণে আজ তাদের আদরের সন্তান বোন নেই। খুনি কী করে খুনি হওয়ার জন্য ব্যক্তির লাশ দেখা যায়? আয়মানের ধাক্কা মেরে রাস্তায় ফেলে চলে গেল সবাই। পাড়ার সবাই সময় পেছন দিকে উবু হয়ে পড়ে আছে আয়মান। মাথার উপর ইটের বাড়ি লেগে জ্ঞান হারায় সঙ্গে সঙ্গে। তরি, আমার তরি, তুমি কোথায় গেছিলে আমায় ফেলে? ওরা আমাকে তোমার কাছে আসতে দেয়নি। তরি মৃদু হেসে বলল, আমি চাইনি আপনি আমার কাছে আসুন, আমাকে দেখুন। আপনার উপর জমা সমস্ত অভিমানের পাল্লা এতই বেড়ে গিয়েছিল যে থাকে সেসব কথা। এবার আপনি সুখে আর শান্তিতে থাকুন। রোজ রোজ আমায় নিয়ে আর অশান্তি হবে না। আয়মান দ্রুত বিছানায় উঠে বসল। তরি কাজ চেপে ধরে শক্ত করে, আমায় ভুলে গেছো তরি? আমাকে ক্ষমা করো। আমি আর একটা সুযোগ চাই তরি, আর একটা সুযোগ। আমাদের আবার নতুন করে জীবন হবে, সুখের সংসার হবে। আমাকে ক্ষমা করে দাও তরি, ক্ষমা করে দাও। তরি মুচকি এসে আয়মানের হাতের ভেতরে থেকে নিজের হাত জোড়া শাড়ি নিয়ে উঠে দাঁড়ালো। আসি আয়মান সাহেব, আমার দেরি হচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? তরি, এই তরি। তরি হেঁটে চলেছে। পেছন থেকে আয়মান সমস্তটা আগ্রহ করে হঠাৎ ধমকে দাঁড়ায়, পিছনে ঘুরে তাকালো, বলল, আমি বলেছিলাম একদিন আপনি আমায় খুঁজবেন, আর সেদিন আমার আত্মা শান্তি পাবে। আয়মান ঘামে জব হয়ে উঠল, বসলো। তার
ঘুম ঘুম ছুটে গেছে। কোথায় সে খেয়াল করতে বুঝলো এটা তরির বাসা। এখানে এখানে কে এনেছে? আর তরি কোথায়? আয়মান গায়ের উপর থেকে পাতলা কাতারা সরিয়ে উঠে দাঁড়ানোর সময় বালিশে টান লেগে সরে যায়। সেই সঙ্গে বেরিয়েছে তরির মন খারাপের ডায়েরিটা। আয়মান বিস্মিত নয়নে ডায়েরিটা হাতে খুলে নিল। একটা একটা পাতা উল্টাচ্ছে আর ঝড়ে বেয়ে চলছে তার বুকের ভিতরে। এতটা ঘৃণা, অবাক, উপেক্ষা, তাচ্ছিল্য নিয়ে হারিয়ে গেল মেয়েটা। এত কিছুর পরও তাকে ভালোবাসতে চেয়েছিল, আর আয়মান কি করলো? আয়মান চিৎকার করে উঠল আচমক। বাড়িতে ধপাস করে শুয়ে পড়ল, বুকের ভেতর চেপে ধরল ডায়েরিটা। হাওয়া করে কেঁদে ফেললো তৈরি করে। দূর থেকে একটা গানের সুর ভেসে আসছে, সময় গেলে সাধন হবে না।